হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি তোমাদের সন্দীপ স্যার। আজকে ৮ নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সবাই আমার সাথে যুক্ত থেকো এবং প্রশ্নগুলো নিয়ে আমাদের সাথেই ডিসকাস করো। ঠিক আছে? দেখো, পরের প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্ন আমাদের ১৮৫৭ খ্রিস্টাব্দের ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ কে বলেছেন? প্রথম জাতীয় বিদ্রোহ কথাটা। তাহলে এখানে আমরা জানি অনেকগুলো এখানে আমরা জানি যে অনেকগুলো ঐতিহাসিক অনেক রকমের মন্তব্য করেছেন ১৮৫৭ বিদ্রোহকে নিয়ে। ঠিক আছে? যেমন কেউ প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছে, কেউ সিপাহী বিদ্রোহ বলেছে, কেউ জাতীয় বিদ্রোহ বলেছে, কেউ জাতীয় সংগ্রাম বলেছেন। ঠিক আছে? প্রথম কৃষক বিদ্রোহ বলেছেন। এইভাবে আমরা প্রকৃতিগুলোকে যখন দেখি, তাহলে ১৮৫৭ বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ কে বলেছেন? চার্চিল, চেম্বারলেন, ডিসরেলি না গ্ল্যাডস্টোন? কে হবে উত্তর এটা? কি হবে? না ডিসরেলি হবেন। কে হবেন? প্রথম যিনি বলেছিলেন এটা জাতীয় বিদ্রোহ। যদি এই কথাটি জাতীয় সংগ্রামে চলে আসে তখন সেটা কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলসে চলে আসবে। ঠিক আছে? মনে থাকবে সবাইকে। ভারত সভার প্রথম সভাপতি জিজ্ঞেস করেছেন, সভাপতি। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? ১৮৭৬ খ্রিস্টাব্দে ২৬শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে। কোথায় হবে এটা? কলকাতার অ্যালবার্ট হলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। বোঝা গেল সবাইকে? এটার আরেক নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এর আরেক নাম হচ্ছে কি, আমরা ইংলিশে কি বলি এটাকে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তাহলে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করবেন? আচ্ছা, জিজ্ঞেস করছে যেহেতু সভাপতি, তাহলে সভাপতিটা আগে দেখে নিই। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাধাকান্ত দেব, আনন্দমোহন বসু না রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়? যদি সভাপতি জিজ্ঞেস করে তাহলে উত্তর হবে কি? রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, আমরা আনন্দমোহন বসুকে দেখেছি, আমরা শিবনাথ শাস্ত্রীকে দেখেছি। তাহলে এরা কিসের জন্য বিখ্যাত? ইনি হচ্ছে ভারত সভার প্রতিষ্ঠাতা, হচ্ছে কি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা। ইনি কে ছিলেন? ইনি কে ছিলেন? ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং আনন্দমোহন বসু ছিলেন সম্পাদক। আনন্দমোহন বসু ছিলেন সম্পাদক। মনে থাকবে কি বললাম? আনন্দমোহন বসু সম্পাদক, আর সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই এটা বুঝতে পারছো। তারপরে দেখো কি করছে, কি কোশ্চেন করেছে, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার আবার সম্পাদক জিজ্ঞেস করেছে এখানে। এখানে সম্পাদক জিজ্ঞেস করেছে, এখানে সভাপতি জিজ্ঞেস করেছিল, এখানে সম্পাদক। হিন্দু মেলা, হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হবে? হিন্দু মেলা প্রতিষ্ঠিত হবে ১৮৬৭ খ্রিস্টাব্দে। ঠিক আছে? কার দ্বারা এটা হচ্ছে প্রতিষ্ঠা করা হবে? নবগোপাল মিত্রের দ্বারা। কিন্তু এখানে জিজ্ঞেস করছে সম্পাদক। তাহলে গগনেন্দ্রনাথ ঠাকুর, গণেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর? কি উত্তর হবে? গণেন্দ্রনাথ ঠাকুর। কি উত্তর হবে এটা? গণেন্দ্র। অনেক সময় এটাকে জ্ঞানেন্দ্রনাথও বলা হয়। কি বলা হয় এটাকে? জ্ঞানেন্দ্রনাথ। এই গণেন্দ্রনাথ বা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, ইনাকেই বলা হয় কি হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন। মনে থাকবে সবাইকে। আর নবগোপাল মিত্র ছিলেন প্রতিষ্ঠাতা। তাহলে নবগোপাল মিত্র কি ছিলেন? প্রতিষ্ঠাতা। মনে থাকবে সবাই। তো নবগোপাল মিত্রকে অনেক সময় মিত্র মেলা, আমরা ন্যাশনাল মিত্রও বলি। ঠিক আছে? কারণ তিনি হচ্ছেন যে হিন্দু মেলার আরেক নাম হচ্ছে মিত্র মেলা, আরেক নাম হচ্ছে চৈত্র মেলা। এই ক্ষেত্রে তিনি ন্যাশনাল পেপার পাবলিশ করতেন, তার জন্য তাকে ন্যাশনাল মিত্র বলা হতো। ক্লিয়ার হয়েছে সবাইকে? তারপর দেখো কি বলেছে, বাংলার ক্যাস্টন বলা হয়। বাংলার ক্যাস্টন। ঠিক আছে? বা আমরা যদি বলি বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়, বাংলার ক্যাস্টন কাকে বলা হয়, সে একটাই ব্যক্তি আছেন, সেটা হচ্ছে কে হবেন? সুরেশচন্দ্র মজুমদার, পঞ্চানন কর্মকার, গুটেনবার্গকে না চার্লস উইলকিন্সকে? কি উত্তর হবে এটা? চার্লস উইলকিন্স হবে। মনে হবে সবাইকে? তাহলে কি উত্তর হবে এটা? চার্লস উইলকিন্স। মনে হবে? চার্লস উইলকিন্সকে বাংলার ক্যাস্টন বলা হয়। বাংলার ক্যাস্টন বা বাংলার গুটেনবার্গ বলা হয় কারণ তিনি হুগলি জেলার চুঁচুড়াতে এটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। ইংরেজদের দ্বারাই এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটার নাম এখান থেকেই আমরা জানি, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। কি নাম বললাম? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ন্যাথানিয়েল ব্রাসি হেলহেডের দ্বারা প্রকাশিত বইটিকে বাংলায় অনুবাদ করে এখান থেকে প্রথমবার ছাপানো হয়েছিল। ঠিক আছে? সবাই এগুলো নোট ডাউন করে নেবে। আচ্ছা, সুরেশচন্দ্র মজুমদার কেন বিখ্যাত? লাইনোটাইপ যন্ত্র। সবাই ভালোভাবে লিখে রাখো এটাকে। লাইনো টাইপ যন্ত্র। এই লাইনোটাইপ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন? এই লাইনোটাইপ যন্ত্র আবিষ্কার করেছিলেন আমাদের সুরেশচন্দ্র মজুমদার। ঠিক আছে? এই লাইনোটাইপ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন? সুরেশচন্দ্র মজুমদার। পঞ্চানন কর্মকার কি করেছিলেন? বাংলা হরফ তৈরি করে দিয়েছিলেন।
আর গুটেনবার্গকে কি বলা হয়? আধুনিক ছাপাখানার জনক বলা হয়। কি বলা হয়? আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হবে? জোহানেস গুটেনবার্গকে। ক্লিয়ার হয়েছে সবাইকে? ইনি কোথাকার ব্যক্তি ছিলেন? জার্মানি মেইন শহরের ব্যক্তি ছিলেন। ক্লিয়ার? তারপর দেখো কি বলেছে, এ হিস্ট্রি অফ দ্য হিন্দু কেমিস্ট্রি রচনা করেন। এই হিস্ট্রি অফ দ্য হিন্দু কেমিস্ট্রি কে রচনা করেছেন? সিভি রমন, জগদীশচন্দ্র বসু, মহেন্দ্রলাল সরকার, প্রফুল্লচন্দ্র রায়। সবাই আমার সাথে সাথে উত্তর দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবাই পারবে এটা। কি উত্তর হবে এটা? প্রফুল্লচন্দ্র রায়। কি উত্তর হবে এটা? প্রফুল্লচন্দ্র রায়। তাহলে এইগুলো সম্পর্কেও আমরা জেনে নিই একটু। সিভি রমন রমন ইফেক্টের জন্য 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। 1930 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন সিভি রমন। কার জন্য? রমন এফেক্টের জন্য। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো কি বলেছে, জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করবে 1917 খ্রিস্টাব্দে এবং তারই সাথে সাথে কেস্কোগ্রাফ যন্ত্র, বেতার তরঙ্গ, এগুলো সব রেডিও তরঙ্গ, এগুলো সব আবিষ্কার করেছিলেন তিনি। আর মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত? 1876 খ্রিস্টাব্দে তোমরা জানো সবাই যে আইএসিএস প্রতিষ্ঠা করবে। আইএসিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করবেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। বোঝা গেল বিজ্ঞান গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্থা আইএসিএস। সবাই কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে। ইউরাইন সন্স ভূমিকা নিয়েছিল। ইউরাইন সন্স কে প্রতিষ্ঠা করেছেন এটা? ইউরাইন সন্স প্রতিষ্ঠা করবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। সরি, কে প্রতিষ্ঠা করবে এটা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কে করবে এটা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইউরাইন সন্স কে প্রতিষ্ঠা করবে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ক্লিয়ার সবাইকে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, এটা কিসের ভূমিকা নিয়েছিল? বিজ্ঞান শিক্ষার প্রসারে, পাশ্চাত্য শিক্ষার প্রসারে, চিকিৎসা বিদ্যার প্রসারে, না মুদ্রণ শিল্পের প্রসারে? কিসের হবে এটা? মুদ্রণ শিল্প। তোমরা জানো যে মুদ্রণ শিল্পের বিকাশে আমাদের বাংলা তথা ভারতের একটা ব্যক্তির নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরেই আমরা জানি সুকুমার রায়চৌধুরী তারই পুত্র। ঠিক আছে, তো সেই সুকুমার রায়চৌধুরী, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরা হচ্ছে কি আমাদের ছাপাখানা বিকাশে বিরাট বড় একটা ভূমিকা গ্রহণ করেছিলেন, কারণ হাফটন যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি। ঠিক আছে, তারপরে আমরা অ্যাডজাস্টার ব্যবহার করেছিলেন তিনি। এই যে বিষয়গুলো তোমরা জানো ভালো করে। এবং ছাপাখানার মুদ্রণ শিল্পের বিকাশে আমরা আরেকটা জিনিস দেখি, রঙের ব্যবহার। ছাপার বইয়ের মধ্যে রঙের ব্যবহার করা, এটাও তিনি করেছিলেন। জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? পরবর্তী প্রশ্ন কি বলেছে, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1857, 1901, 1906 না 1914? কি হবে উত্তর? 1906 খ্রিস্টাব্দে। কবে হবে এটা? 1906 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় শিক্ষা পরিষদ। ক্লিয়ার? 1914 প্রথম বিশ্বযুদ্ধ হবে। 1901 খ্রিস্টাব্দে জানো তোমরা বিশ্বভারতীর যে ব্রহ্মচর্যাশ্রম সেটা প্রতিষ্ঠিত হবে। আর 1857 মহাবিদ্রোহ হবে। এটা আর বলার অপেক্ষা রাখে না, এখানে কারিগরি শিক্ষার বিকাশের কথা বলা হয়েছিল। বীরেন্দ্রনাথ শাসমল কাকে বলা হয়? কি বলা হয় তাকে? দেশবন্ধু, বঙ্গবন্ধু, দেশপ্রাণ না দেশপ্রিয়? কি বলা হবে? দেশপ্রাণ। দেশপ্রাণ কাকে বলা হবে? বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ বলা হয়। বীরেন্দ্রনাথ শাসমলকে কি বলা হবে? দেশপ্রাণ। ক্লিয়ার হয়েছে? এবং দেশবন্ধু কাকে বলা হয়? এটাকে চিত্তরঞ্জন দাসকে বলা হবে। কাকে বলা হবে? চিত্তরঞ্জন দাসকে বলা হয় কি না দেশবন্ধু। দেশপ্রিয় কাকে বলা হয়? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, দেশপ্রিয়। এই তিনটে জিনিস ভালোভাবে মনে রাখতে হবে, দেশবন্ধু, দেশপ্রাণ এবং দেশপ্রিয়। ঠিক আছে, দেশপ্রাণ বলে দিলাম বীরেন্দ্রনাথ শাসমল, দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাস, আর দেশপ্রিয় তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920, 1925, 1929, 1930? কি উত্তর হবে? 1920 খ্রিস্টাব্দ। কি উত্তর হবে? 1920 খ্রিস্টাব্দ। তারপর কি বলেছে, রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন? মাদারিপাসি, স্বামী সহজানন্দ, আল্লুরি সীতারাম রাজু না বাবা রামচন্দ্র? রম্পা বিদ্রোহের নেতা ছিলেন কে? আল্লুরি সীতারাম রাজু। ক্লিয়ার হয়েছে? মাদারিপাসি একা আন্দোলনে, স্বামী সহজানন্দ হচ্ছে আমরা জানি সে ইয়েতে CSP তে যাবে, কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি। বাবা রামচন্দ্র হচ্ছে আমাদের যুক্ত প্রদেশে যেটা আমাদের মুভমেন্ট হবে
সেইখানে আমরা বাবা রামচন্দ্রকে দেখব। ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, গোরা। বাবা রামচন্দ্র অযোধ্যা খ্রিস্টান সভাতেও আছে। গোরা, গোরা কার লেখা? স্তম্ভ মেলানোই বলেছে। গোরা কার লেখা হবে? গোরা তোমরা জানো সবাই ভালোভাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের। 1910 সালে সেটা প্রকাশ করবে, 1910। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। অন্নদামঙ্গল কার? ভরতচন্দ্রের। ঠিক আছে, ভরতচন্দ্রের হচ্ছে অন্নদামঙ্গল। লাঙ্গল পত্রিকাটি কার? হচ্ছে কাজী নজরুল ইসলাম। সবাই এগুলো সুন্দরভাবে নোট ডাউন করে নিবে। ঠিক আছে, এবং ম্যাপগুলো তোমরা বাড়িতেই বসে বসে এগুলো প্র্যাকটিস করবে। ব্যারাকপুর, শান্তিনিকেতন এবং বারদৌলি কোথায় আছে? বারদৌলি আমি বলে দিচ্ছি গুজরাটে আছে। কোথায় আছে? গুজরাটে। বারদৌলি যে অঞ্চলে সেটা হচ্ছে গুজরাট। শান্তিনিকেতন তোমরা জানো, বোলপুর শান্তিনিকেতন। ঠিক আছে, আর ব্যারাকপুর তো তোমরা জেনেই থাকো, কারণ আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো সেখানে আমরা ব্যারাকপুর জানি কোন জায়গাটায় আছে। ঠিক আছে, বাংলাদেশ বর্ডারের সামনাসামনি বারাসাত, ব্যারাকপুর, এগুলো আমরা এই অঞ্চলগুলো সামনাসামনি দেখি। তারপরে দেখো কি বলেছে, তারপরে তারপরে হচ্ছে 2 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং 4 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো কি বলেছে, মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে কি বলা হয়েছে? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? বসু বিজ্ঞান মন্দির কোন কোন বিষয় গবেষণা হতো? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা আমরা একটু আগেই দেখলাম, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, আর মোপলা বিদ্রোহ। এগুলো সব আমরা পিপিটির মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, এগুলো সব পিপিটির মাধ্যমে আলোচনা হবে। আশা করি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে আশা করি। ঠিক আছে, দেখো আমরা পিপিটির মাধ্যমে এগুলো দেখতে পাবো যে এখানে কি কি বলা হয়েছে মহারানী ঘোষণাপত্র। তার আগে আমরা একটা ওভারভিউ দিয়ে দিই যে মহারানী ঘোষণাপত্র কখন জারি করতে হয়েছিল? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পরে। কারণ আমরা জানি যে এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ফলে সবচেয়ে বৃহত্তম যে বিদ্রোহ হয়েছিল সেটার নাম হচ্ছে 1857 মহাবিদ্রোহ। সেই বিদ্রোহের কারণ যখন জানা যায় তখন ইংরেজ সরকারের যে অত্যাচার সেগুলো প্রতিফলিত হয়। এরপরে ব্রিটিশ পার্লামেন্ট আর চায়নি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এখানে শাসন করুক, তার জায়গায় ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি শাসন করতে রাজি হয়। এবং সেখানে আমরা জানি যে রানী রানী ভিক্টোরিয়ার কথা বলা হচ্ছে এখানে, যে ব্রিটেনের রানী ছিলেন রানী ভিক্টোরিয়া। সেই রানীর একটা শাসন এখানে চালু হবে, কারণ সেখানে রাজা বা রানীর শাসন চালু হতো, মানে প্রচলিত ছিল। তো সেখানের আদব কায়দা অনুযায়ী আমাদের ভারতেও সেই শাসন ব্যবস্থা প্রচলন করা হয়েছিল। আর একেই বলা হচ্ছে কি মহারানী ঘোষণাপত্র। ঠিক আছে, একে আরেকটা ইংরেজির নাম বলা হয় অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট, মানে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে গভর্নমেন্ট চালু করা হয়েছিল তাকে মহারানী ঘোষণাপত্রের দ্বারাই এটাকে প্রকাশ করা হয়েছিল। আচ্ছা, মহারানী ঘোষণাপত্রের দ্বারা আমরা এমন মনে করতে পারি রানীর শাসন চালু হচ্ছে, কিন্তু রানী স্বয়ং এখানে কিন্তু আসবেন না। তারই একজন প্রতিনিধিকে আমাদের এখানে বসানো হবে, যাকে আমরা আর গভর্নর জেনারেল না বলে কি বলি? আমরা ভাইসরয় বলি। কি বলবো আমরা? ভাইসরয়। মনে হবে কি বললাম? অর্থাৎ ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজা বা রানীর প্রতিনিধি। কি বলা হবে? রাজা বা রানীর প্রতিনিধিকে আমরা কি বলবো? ভাইসরয় বলবো। তাহলে সেই ভাইসরয় কথার অর্থটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আর সেই সময় তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, আর তাকেই ভাইসরয় করে দেওয়া হয়। বোঝা গেল? এবার সরাসরি তারা দায়বদ্ধ থাকবে ব্রিটিশ পার্লামেন্টের কাছে। কিন্তু এই যে মহাবিদ্রোহের ফলে এত যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটাকে প্রলেপ লাগানোর জন্য মহারানী একটি ঘোষণাপত্র জারি করেছিলেন, যাতে ভারতীয়দের মধ্যে সেই ক্ষোভটা প্রশমিত হয়, মানে কমে আসে। তো সেই ঘোষণাপত্রে কি কি বলা হয়েছে আমাদেরকে একটু জেনে নিতে হবে। দেখো কি বলেছে প্রথমেই, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র জারি করা হয়। যদিও বা এই ঘোষণাপত্রটি পড়েছিলেন লর্ড ক্যানিং এলাহাবাদ থেকে 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দ। ক্লিয়ার হয়েছে? আর যদি জিজ্ঞেস করি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমাপ্ত কবে হয়েছিল? 1858 খ্রিস্টাব্দেই হবে। সত্য বিলোপ। আচ্ছা, মহারানী ঘোষণাপত্রে কি বলা হচ্ছে যে এলাহাবাদে এক দরবারে 1 নভেম্বর 1858 লর্ড ক্যানিং এই ঘোষণাপত্রটি পেশ করেন। আর কি কি বলা হয়েছে সেখানে দেখো কি বলেছে, সত্য বিলোপ নীতির অবসান ঘটানো হবে। সত্য বিলোপ নীতি চালু করা হয়েছিল কার দ্বারাই? লর্ড ডালহৌসির দ্বারাই। লর্ড ডালহৌসি কি বলেছিলেন যে দত্তক, মানে কোন রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে তার দত্তক পুত্র রাজা হতে পারবে না। এটাকে বলা হয় কি? সত্য বিলোপ নীতি। তাহলে এই সত্য বিলোপ নীতি অনুযায়ী আমরা জানি যে আহ, আমাদের মাঠা আছে, তারপরে ওইদিকে অযোধ্যা আছে, বিভিন্ন জায়গায় একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। নানা সাহেব, ওইদিকে আমাদের রানী লক্ষ্মীবাইয়ের কথা বলা যায়। তাহলে এরা সমস্যায় পড়েছিলেন সত্য বিলোপ নীতি অনুযায়ী। তারপরে কি বলেছে? যোগ্যতা অনুসারে, তাহলে এই নীতিটা অবসান ঘটিয়ে দেওয়া হয়েছে।
যোগ্যতা অনুসারে ভারতীয় সরকারি পদে নিযুক্ত করতে হবে, মানে যার যোগ্যতা যেমন থাকবে তো সেইভাবেই তাদেরকে নিয়োগ করা হবে। যেমন আমরা মহাবিদ্যালয়ে আগে দেখেছিলাম যে সৈন্যবাহিনীতে মর্যাদা একই রকমের থাকলেও তাদের বেতন কাঠামো আলাদা, খাওয়া দাওয়া আলাদা এবং তাদের বেশভূষা সব দিক থেকে আমরা দেখি যে নিকৃষ্ট মানের ছিল। তো এখানে বলা হয়েছে যোগ্যতা অনুযায়ী তোমাদের পদ দেওয়া হবে। ইংরেজরা আর রাজ্য বিস্তার করবে না। দেশীয় শাসকদের সঙ্গে পূর্ণ সম্পাদিত চুক্তি বলবৎ থাকবে। সরকার ভারতীয়দের ধর্ম, সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না ইত্যাদি। মানে আমাদের এই ধর্মটাকেও তারা হস্তক্ষেপ করছিল। তোমরা জানো যে মিশনারিদের প্রবেশ ঘটিয়ে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছিল যে সবাই তোমরা খ্রিস্টান ধর্মে চলে আসো, তো সেইটার কথা বলা হয়েছে। ঘোষণাপত্রটি আপাত দৃষ্টিতে উদার প্রকৃতির মনে হলেও বাস্তবে তা ছিল না। তারপরে এটি আমরা বহুবার করে নিয়েছি। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় না, এটা বহুবার করে নিয়েছি শ্রীরামপুর ত্রয়ী। তাহলে সেই শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? তোমরা জানো হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্টান ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের কাজ শুরু করে। তো শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? যে শ্রীরামপুর ত্রয়ী ছিলেন আমাদের উইলিয়াম কেরি, ফ্রাঁসোয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড। এই তিনজন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অগ্রগণী ভূমিকা নিয়েছিলেন। এদের একত্রে বলা হয় কি শ্রীরামপুর ত্রয়ী। তো অবদান কি আছে? এরা ছাপাখানা প্রতিষ্ঠা, দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকা ও বিভিন্ন গ্রন্থ প্রকাশ, 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ করে এবং একাধিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছিল, যার জন্য পাশ্চাত্য শিক্ষা বিস্তারে এদের ভূমিকা অনেকটা আমরা দেখি। উইলিয়াম কেরিকে তো আমরা বারবারই দেখেছি, ঠিক আছে। ইতিহাসমালা যে গ্রন্থটা, ইতিহাসমালা অনেকবার পরীক্ষায় করে। ইতিহাসমালা, এই ইতিহাসমালা কার লেখা? এটা হচ্ছে উইলিয়াম কেরির লেখা। এটা কার লেখা? উইলিয়াম কেরি। ক্লিয়ার? সবাই এটা নোট ডাউন করে রাখবে, কারণ এটা জিজ্ঞেস করে। তারপর দেখো বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে জিজ্ঞেস করেছে, কোন কোন বিষয়ে গবেষণা করা হতো, ঠিক আছে। এখানে বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হবে? 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। কার দ্বারা প্রতিষ্ঠিত হবে এটা? আচার্য জগদীশ চন্দ্র বসুর দ্বারা। তার নিজস্ব বাসভবন এটা প্রতিষ্ঠা করা হবে। অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর, অধ্যাপনা বলতে কোথায় অধ্যাপনা করছিলেন তিনি? প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা করছিলেন তিনি, মানে অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। অবসর গ্রহণের পরে বিজ্ঞান চর্চার জন্য তিনি এই প্রতিষ্ঠান তৈরি করেন। ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউটের অনুকরণে। কার মতন? ইংল্যান্ডে একটা রয়্যাল ইনস্টিটিউশন আছে যেখানে এই বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো হয়। সে অনুকরণে এখানে কাজ হতো। এখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন হচ্ছে পদার্থবিদ্যা নিয়ে, জীববিদ্যা নিয়ে মানে বায়োফিজিক্স, ঠিক আছে, উপরেও গবেষণা করা হতো। এই প্রতিষ্ঠানের গবেষণা নতুনত্ব ছিল। এই পথ ধরেই আজকের বহু নতুন বিজ্ঞানের শাখা বিষয়ের সৃষ্টি হয়। তারপরে আমরা জানি কেস্কোগ্রাফ যন্ত্রতন্ত্র তিনি এরপরেই আবিষ্কার করতে শুরু করবেন। তারপর দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যাকে আমরা AITUC বলি। কি বলি আমরা? AITUC বলি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হবে? আচ্ছা, শ্রমিক আন্দোলনে এটা প্রতিষ্ঠিত হবে কবে না? 1920 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর। ভালোভাবে নোট ডাউন করে রাখবে ডেটটাও, কারণ ডেটটাও জিজ্ঞেস করে তোমাদের। 1920 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর বোম্বাইতে। কোথায়? বোম্বাইতে লালা রাজপথ রায়ের হাত ধরে করি সভাপতিত্বে আমরা দেখব এর প্রথম অধিবেশন বসে আর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হবে। উদ্দেশ্য কি ছিল? প্রাচীনকাল থেকে ভারতের শ্রমিক শ্রেণীর অস্তিত্ব থাকলেও ব্রিটিশ আমলে আধুনিক শিল্প প্রতিষ্ঠা বা ফিনান্স পুঁজির বিকাশের ফলে শ্রমিক শ্রেণী উত্থান ঘটে। এই শ্রমিক শ্রেণীর অবস্থা ছিল শোচনীয়। কেমন ভাবে ছিল? একদমই শোচনীয় ছিল। তাদের বেতন ছিল একদম কম, থাকতে হতো অস্বাস্থ্যকর পরিবেশে। কোথায় থাকতে হতো? মানে একদম তোমরা 9-এ ঘেটো পড়ে এসছো। ঘেটো, ঘেটো কি জিনিস? যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকরা বসবাস করতো, সেই বস্তি এলাকাটাকে আমরা কি বলতাম? ঘেটো বলতাম। তাহলে সেই রকমই ব্যাপারটা আছে, তারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতো। তাদের কাজের সময়সীমা ছিল 12 ঘন্টা এবং জীবন জীবিকার কোনো নিরাপত্তা ছিল না। ব্রিটিশ সরকার শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে কারখানা আইন, ফ্যাক্টরি আইন যেটাকে বলা হয়, কারখানা আইন সহ বিভিন্ন আইন পাস করলেও তাতে শ্রমিকরা খুব বেশি লাভবান হয়নি। ফলে তাদের মধ্যে ক্ষোভ জমতে থাকে এবং বিচ্ছিন্নভাবে কিছু ধর্মঘট হয়। চিত্তরঞ্জন দাস, জওয়াহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু প্রভৃতি নেতৃবৃন্দ শ্রমিকদের সংগঠিত করে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে সচেষ্ট হন। এইভাবে ভারতের শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ বিক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে AITUCর জন্ম হয়। তাহলে কবে হয়েছে এটা? 1920 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর লালা রাজপথ রায়ের হাত ধরে সভাপতিত্বে। মনে হবে সবাইকে। এটার মূল উদ্দেশ্য ছিল শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়া, ঠিক আছে। শ্রমিকরা যে অধিকারের মাধ্যমে তাদের দাবি দাবা রাখতো, সেই দাবি দাবাগুলোকে AITUC আন্দোলনের মাধ্যমে পূরণ করার চেষ্টা করতেন। তারপর দেখো কি বলেছে, মোপলা বিদ্রোহ কেন হয়েছিল? মোপলা,
মোপলা কাদের বলা হয়? মালাবার উপকূলের যে মুসলিম কৃষকরা থাকতো তাদেরকে মোপলা বলা হতো। ঠিক আছে? তো অসহযোগ আন্দোলনের সময় যেসব আঞ্চলিক কৃষক আন্দোলন হয় মোপলা বিদ্রোহ ছিল তাদের মধ্যে অন্যতম। মোপলা বিদ্রোহের কারণ মালাবার অঞ্চলে মুসলিম কৃষক, এই যে দেখতে পাচ্ছ সবাই, মালাবার উপকূলে মুসলিম কৃষক সম্প্রদায় মোপলারা 1921 খ্রিস্টাব্দে জমিদার শ্রেণীর শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। দীর্ঘদিনে অন্যায় ও সামন্ততান্ত্রিক শোষণ তো ছিলই, এর সঙ্গে যুক্ত হয়েছিল খলিফাকে তার হিতরাজ্য পুনঃপ্রতিষ্ঠিত করার ধর্মীয় উন্মাদনা এবং ইংরেজ বিরোধী অসহযোগ আন্দোলনের ঢেউ। ঠিক আছে? খলিফা তার হিতরাজ্য তোমরা জানো খিলাফত আন্দোলন চলছিল 1921 সাল থেকে, 1919 থেকে চলছে। তাহলে সেই খিলাফত আন্দোলনের সময় তাদের রাজ্যটাকে যেন খিলাফত মানে তুরস্কের কথা বলা হচ্ছে। মুসলিমরা চাইছিল যে খলিফা ইংরেজরা যেহেতু মানে তুরস্ক দখল করে নিয়েছিল সেই জায়গাটাকে যেন ফেরত দিয়ে দেওয়া হয়। তো এইটা নিয়েও তারা আন্দোলন করেছিলেন। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ২ নম্বরে যতগুলো প্রশ্ন ছিল আমরা আলোচনা করে শেষ করলাম। এখন কি আছে? এখন তোমরা দেখতে পাচ্ছ ৪ নাম্বারের প্রশ্নগুলো এগুলো সব। তো ৪ নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নিই যে কোশ্চেন কি বলেছে। ১৯ শতকে ভারতবর্ষে সভা সমিতির বৈশিষ্ট্যগুলো। দেখো ১৯ শতকের মধ্যবর্তী সময় থেকে আমরা অনেকগুলো সভা সমিতি দেখতে পাই। ঠিক আছে? বঙ্গভাষা দেখতে পেয়েছি, জমিদার সভা দেখতে পেয়েছি, হিন্দু মেলা দেখতে পেয়েছি, ভারত সভা দেখতে পেয়েছি, মাদ্রাজ মহাজন সভা দেখতে পেয়েছি। ঠিক আছে? বোম্বে ট্রেড ইউনিয়ন কংগ্রেস দেখতে পাচ্ছি। তাহলে অনেকগুলো সভা সমিতি এখানে গঠন হচ্ছে। ঠিক আছে? তাহলে সেই সভা সমিতিগুলোর বৈশিষ্ট্যগুলো কেমন ছিল সেগুলো আমাকে জিজ্ঞেস করেছে। ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ জয় এবং ১৭৬৫ খ্রিস্টাব্দে দেওয়ানি অধিকার লাভ করে ইংরেজরা এদেশে রাজত্ব শুরু করে। শুরু হয় শাসন ও শোষণের যুগ। এরপর শিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে একটি শিক্ষিত সচেতন শ্রেণী গড়ে ওঠে। তাদের মধ্যে দেশাত্মবোধ জাতীয়তাবোধের জাগরণ ঘটে। ফলে গঠিত হয় বিভিন্ন সভা সমিতি। মনে হবে ১৯ শতকে বাংলা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিগুলিতে এরকম কয়েকটি সভা সমিতি গড়ে উঠেছিল। তাহলে কোথায়? ৩টা প্রেসিডেন্সি। ভালোভাবে মনে রাখবে ৩টে প্রেসিডেন্সি। কটা প্রেসিডেন্সি আমাদের? ৩টে। কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ। ঠিক আছে? ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত ৩টা প্রেসিডেন্সি হচ্ছে কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ। যাকে আমরা বাংলা মানে কলকাতা বলা হচ্ছে। তো বোম্বাই আর মাদ্রাজ প্রেসিডেন্সি এরকম কয়েকটি সভা সমিতি গড়ে উঠেছিল। ঐতিহাসিক অনিল শীল এই নামটা ভালোভাবে মনে রাখবে। এই সময়টাকে সভা সমিতির যুগ বলেছেন। তাহলে কোন সময়টাকে সভা সমিতির যুগ বলা হয়? ১৯ শতকের মধ্যবর্তী বা ১৯ শতককে বলা হচ্ছে। বৈশিষ্ট্য কি আছে? সভা সমিতির মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? ঐক্যবদ্ধতা দেখতে পাই। কি দেখতে পাবো আমরা? ঐক্যবদ্ধতা দেখতে পাবো। দেশের শিক্ষিত ও সচেতন ব্যক্তিরা ব্যক্তিগত ও গোষ্ঠী স্বার্থ রক্ষায় আগ্রহী ছিলেন। ইংরেজ শাসনের আঘাতে যাতে তাদের স্বার্থহানি না হয় সেজন্য তারা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, যা তাদের এক সূত্রে বাঁধে। এলিট চরিত্রটাকে আমরা দেখতে পাই। এলিট কথার অর্থ হচ্ছে শিক্ষা দীক্ষায় আলোকিত শ্রেণীকে বোঝানো। এলিট মানে যারা উচ্চবিত্ত সম্প্রদায়। এই শ্রেণীর মানুষরা দাবি আদায় ও স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সভা সমিতি গড়ে তোলেন। এই সভা সমিতিগুলির মধ্যে একজনও সাধারণ মানুষ ছিল না। সবাই ছিল মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর অন্তর্গত। এই জন্য এদিকে এলিট বলা হয়। টাকা পয়সা যাদের বেশি রয়েছে। গোষ্ঠী স্বার্থ আমরা এখানে দেখতে পাই ইংরেজ সরকার ভারতে যে শোষণমূলক পুঁজিবাদী অর্থনীতি চালু করেছিল তার সুযোগ সুবিধা ভোগ করে একটি নতুন সামাজিক শ্রেণী উদ্ভব ঘটে। এই শ্রেণী তাদের স্বার্থ রক্ষা ও দাবি আদায়ের জন্য এইসব সভা সমিতি গড়ে তোলে। তারপর দেখো কি বলেছে? রাজনৈতিক চেতনা। রাজনৈতিক চেতনা কেমন আছে? ইংরেজ সরকার বৈষম্যমূলক শাসন, কর, শুল্ক নীতি, শিক্ষিত সচেতন ও ভারতবাসীর দৃষ্টি আকর্ষণ করে। ভারত যে ইংল্যান্ডের একটি উপনিবেশ এ কথা তারা বুঝিতে পারে। সভা সমিতিগুলি সাধারণত গোষ্ঠী স্বার্থের বাহক ছিল। পরবর্তীকালে সভা সমিতিগুলি গোষ্ঠী স্বার্থে ঊর্ধ্বে উঠে জনস্বার্থের কথা ভাবতে শুরু করে। কালা কানুন, ব্ল্যাক বিল কন্ট্রোভার্সি এবং সনদ আইনের চার্টার অ্যাক্ট ১৮৫৩ বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুরু করে। স্বাধীন মত প্রকাশ করতে চাইছিল তারা। হিন্দু কলেজের একদল ছাত্র পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বিশেষত ডিরোজিওর প্রভাবে তোমরা জানো ইয়ং বেঙ্গল দল গঠন করা হয়েছিল ১৮৩১ সাল নাগাদ। এই ১৮৩১ সাল নাগাদ যে ইয়ং বেঙ্গল দল গঠন করা হয়েছিল এদের উক্তি ছিল যে আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবো এবং যুক্তিতর্কের দ্বারা যে কোনো জিনিস বিচার করব। তো ইংরেজ শাসনের দোষ ত্রুটি সম্বন্ধে সচেতন হয়। পায়োনিয়ার পত্রিকায়, কোন পত্রিকার কথা বলা আছে? পায়োনিয়ার পত্রিকায় স্বাধীনতা, বিদেশি অধীন ভারতবর্ষ প্রভৃতি নিবন্ধ প্রকাশিত হতো। জ্ঞানান্বেষণ পত্রিকায়, কোন পত্রিকায়? জ্ঞানান্বেষণ পত্রিকায় ইংরেজ পুলিশ ও বিচার পদ্ধতির সমালোচনা করা হয়। দক্ষিণাঞ্চল মুখোপাধ্যায় বলেছিলেন রাজ্য শাসনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত বহু মানুষের কল্যাণ, মুষ্টিমেয় কল্যাণ সাধন নয়। বহু মানুষের মানে প্রত্যেকজন মানুষের জন্য কল্যাণ সাধন হয়, শুধু সামান্য মানুষ যেন কল্যাণ সাধনে ভোগ না পায়। ঠিক আছে? বিদেশি শাসনই ভারতের দারিদ্রতা অন্যতম কারণ। এই স্বাধীন মত প্রকাশ সভা সমিতির যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল। তো এইভাবে আমরা দেখবো যে এখানে সভা সমিতিগুলোর এগুলো হচ্ছে প্রতিষ্ঠা করার মেন উদ্দেশ্য ছিল। ঠিক আছে? এগুলো বৈশিষ্ট্য ছিল যা পরিস্ফুট হয়। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো কি বলেছে? কলকাতা বিজ্ঞান কলেজের কথা বলা হয়েছে অথবা কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে।
দেখো কি বলেছে, কলকাতা বিজ্ঞান কলেজ, সবার আগে জানতে হবে যে কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হবে। ক্লিয়ার হয়েছে? 27শে মার্চ। কত তারিখে? 27শে মার্চ এটি প্রতিষ্ঠিত হবে। তাহলে 1914 খ্রিস্টাব্দে 27শে মার্চ এটি প্রতিষ্ঠিত হচ্ছে। এটি কার দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে? এটি প্রতিষ্ঠিত হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দ্বারাই বা মুখার্জির দ্বারাই। অর্থাৎ তাকে আমরা বাংলার বাঘ বলি। কেন বলা হয়, কি ব্যাপার, এগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু এটা প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞান শিক্ষাকে প্রসারিত করা। ঠিক আছে? তো 1900 বাংলায় প্রতিষ্ঠিত বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম ছিল কলকাতা বিজ্ঞান কলেজ। বিজ্ঞান কলেজ বাংলার আধুনিক বিজ্ঞান চর্চার অনুকূল পরিবেশ তৈরি করেছিল। প্রতিষ্ঠা কবে হয়েছে দেখতে পাচ্ছ এখানে? 1914 খ্রিস্টাব্দে 27শে মার্চ। এই কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। খুবই ইম্পর্টেন্ট নাম। ঠিক আছে? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায়। প্রতিষ্ঠার পটভূমি হচ্ছে 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বাংলা ভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন গড়ে ওঠে। এই সময় স্বদেশী বিজ্ঞান চর্চার প্রসারের উদ্যোগী নেওয়া হয়। তো উদ্যোগ হচ্ছে কি, স্বদেশী আন্দোলনের সময় বিশিষ্ট শিক্ষাবিদ স্যার তারকনাথ পালিত, আর স্যার রাসবিহারী ঘোষ, এই দুটো নাম ভালোভাবে মনে রাখো। এই যে বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠার গঠনে উদ্যোগী হন, তারা সাড়ে সাড়ে 37 লক্ষ টাকা, মানে 37.5, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দান করেন। তাদের আর্থিক সহায়তায় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। তাহলে কাদের আর্থিক সহায়তা এটা প্রতিষ্ঠিত হয়েছিল? তারকনাথ পালিত এবং রাসবিহারী ঘোষ। মনে হবে দুজনেই ব্যারিস্টার ছিলেন, এটাও মনে রাখবে। তো পঠন পাঠন কেমন হয় এখানে? কলকাতা বিজ্ঞান কলেজ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা বিষয়ে পড়ানো হতো। এই কলেজে পঠন পাঠনের সঙ্গে যুক্ত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তোমরা জানো যে আমরা কেমিস্ট বিষয় মানে ড্রাগস বিষয় যখন কথা বলি, ঠিক আছে, কেমিস্ট মানে হচ্ছে ওষুধের যখন কথা বলি, তাহলে সেখানে আমরা প্রফুল্লচন্দ্রের নাম একদমই মানে স্বর্ণাক্ষরে হয়ে রাখা থাকে, যেখানে আমরা ওষুধ তৈরি করতে পারি স্বদেশিকতার মাধ্যমে। ঠিক আছে? চন্দ্রশেখর ভেক্টর রমন, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ। ক্লিয়ার? তো ভারতে বিজ্ঞান শিক্ষার ইতিহাসে কলকাতা বিজ্ঞান কলেজের নাম স্মরণীয় হয়ে আছে। পরবর্তীকালে ভারতে যে বিজ্ঞান শিক্ষার বিকাশ ঘটেছে, কলকাতা বিজ্ঞান কলেজ ছিল তার অন্যতম পথ প্রদর্শক। তারপর দেখো কি বলেছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন সম্পর্কে বলেছে। ভারতের নিম্নবর্গের মানুষ, বিশেষত কৃষক সম্প্রদায়। আচ্ছা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে হয়েছে? 1905 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1905। এটি 1905 থেকে 1911 এই সময়টা পর্যন্ত চলবে। ঠিক আছে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, মানে আন্দোলন তো চলতেই থাকবে, কিন্তু বঙ্গভঙ্গ রোধ করা হবে 1911 সালে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এই সময়টা আমাদেরকে জানতে হবে যে ভারতের নিম্নবর্গের মানুষ, বিশেষত কৃষক সম্প্রদায়, ইংরেজ শাসনের প্রাথমিক পর্ব থেকে তাদের বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদী আন্দোলন গড়ে তুলেছিল। ইংরেজ শাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভের প্রধান কারণ ছিল কৃষকদের যারা নানাভাবে শোষণ করতে, সেই জমিদার বা মহাজন শ্রেণীর প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ব্রিটিশ সরকারের সঙ্গে কৃষক শ্রেণী তেমনভাবে সংঘর্ষ জড়ায়নি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে পারেনি। কেন যোগদান করতে পারেনি? আমরা জানি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যখন হচ্ছে, সেই সময় অনেক কিছু নিয়ে বক্তব্য রাখা হচ্ছে, স্বদেশিকতা নিয়ে আসা হচ্ছে, পিকেটিং করা হচ্ছে, কিন্তু কৃষক সম্প্রদায়ের স্বার্থের জন্য কোনো কথা এখানে বলা হয়নি। কৃষকদের স্বার্থ কথা বলা হচ্ছে কি, এখানে কি কথা বলা হচ্ছে? কৃষকদের স্বার্থ মানে কি? তারা যদি ট্যাক্স কমানোর কথা বলা হতো, রাজস্বের হার কমানোর কথা বলা হতো, চাষবাস ভালো করার কথা বলা হতো, খরা বন্যার সময় যেন তাদেরকে মুকুব করে দেওয়া হয়, এই কথা বলা হতো, তাহলে হয়তো কৃষকরা যোগদান করতে পারতো। কিন্তু আমরা কি দেখবো, এখানে যোগদান করতে পারছেন না তারা, কারণ তাদের নিয়ে কোনো স্বার্থের কথা বলা হয়নি। যাবতীয় কথা সব ওই জমিদারদের নিয়েই বলা হচ্ছে, জমিদারদের ঠিক আছে, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে ভাইচারার কথা বলা হচ্ছে, রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে, কিন্তু এদের নিয়ে কোনো কথা তারা কিন্তু বলেননি। তো গান্ধীজির হস্তক্ষেপের আগে বিহারের চম্পারণ জেলায় মতিহারি বেতিয়া অঞ্চলের নীল চাষীদের সরকার বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিল 1905 খ্রিস্টাব্দে থেকে 1908। মূলত 3 কাঠিয়া 1 কাঠা অর্থাৎ 20 ভাগের 1 ভাগ জমি ব্যবস্থা অনুযায়ী এখানকার চাষিরা নীল চাষে বাধ্য করায় তারা বিদ্রোহী হয়। 1907 খ্রিস্টাব্দে পাঞ্জাবের চিনাব নদী সংলগ্ন খালপাড়ে বসতি এলাকায় ক্যানাল কলোনি ব্রিটিশ সরকার এক নতুন আইন প্রণয়ন করেন, যাতে বলা হয় খাল সংলগ্ন বসতি এলাকায় জমি নিয়ন্ত্রণ করবে সরকার। যারা নিয়ন্ত্রণের বিধি লঙ্ঘন করবে তাদের জমি জরিমানা ও জল কর দিতে হবে। এর প্রতিবাদে লাহোর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন লাহোর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের 2 নেতা কে ছিলেন লালা রাজপত রায় আর অজিত সিং, এই আন্দোলনে সামিল হলে আন্দোলনকারীরা কর দেওয়া বন্ধ করে। শেষ পর্যন্ত ভাইসরয় লর্ড মিন্টোর
এই আইনটি বাতিল করে দেয়, লর্ড মিন্টো বাতিল করে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল তাতে কৃষক সম্প্রদায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি। এই যে বুঝতে পেরেছো কেন করেনি? বা এই আন্দোলন সম্পর্কে তাদের কোনো উৎসাহ ছিল না। কৃষকদের দুরবস্থা প্রতিকার, খাজনা বৃদ্ধি প্রতিরোধ, জমিদার অত্যাচার বন্ধ করা প্রভৃতি বিষয়কে উপেক্ষা করায় কৃষকদের সঙ্গে এই আন্দোলনের কোনো আত্মিক যোগ গড়ে ওঠেনি। ডক্টর সুমিত সরকার বলেন যে মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে পরিচালিত এই আন্দোলন সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাবের জন্য দরিদ্র কৃষকদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে পারেনি। আসলে ভূমি সত্ত্ব সংরক্ষণ, খাজনা হ্রাস প্রভৃতি কৃষক সমাজের দাবিগুলিকে গ্রহণ করে স্বদেশী নেতারা জমিদার ও উচ্চবর্গীয়দের বিরাগ ভাজন হতে চাননি। তাহলে বুঝতেই পারছো, জমিদারদের স্বার্থের কথা এখানে বিচার করা হয়েছিল, কৃষকদের স্বার্থের কথা এখানে কোনো কিছু বলা হয়নি, যার জন্য কৃষকরা এখানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে পারেনি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো, আগের যতগুলো ক্লাস হয়েছে সেগুলো বুঝতে পারছো। কোথাও কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই জানাবে, আর কমেন্টে অবশ্যই জানাও যেন কোন কোন বিষয়গুলো তোমাদের ডাউট হচ্ছে সেগুলো আমি পরের দিন আবার বুঝিয়ে দেবো। সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই।